গল্প শুরু করবার আগে বলে দিই, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো, করে দাও এবার। আমরা 90K খুব কাছাকাছি চলে এসেছি। তোমাদের এই সামান্য সাপোর্টে ভর করে আমরা আমাদের 100K স্বপ্নের মাইল ফলক ছুঁতে পারবো। আর থ্রিলারল্যান্ড কিন্তু এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, অর্থাৎ আমরা আছি স্পটিফাইতেও। প্রতি শনিবারের গল্প এখন ইউটিউবের এক সপ্তাহ আগেই শুনে ফেলতে পারবে স্পটিফাইতে। আমাদের স্পটিফাই চ্যানেলের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। লোভ, সে মানুষের জন্যই হোক বা সম্পত্তির জন্য, লোভ বড় ভয়ানক জিনিস। কিন্তু কিসের লোভে অভিশপ্ত হয়ে উঠল আসিফ, উসমান আর মেহেরের জীবন? একটা মাদার গাছ বয়ে বেড়াচ্ছে কোন লুকানো সত্য? আজকে তোমরা শুনবে হেমন্ত দত্তের কলমে আঁধার হলো মাদার গাছের তলায়। হাতে ধরা লাঠিটা ঠুকঠুক করে আওয়াজ তুলে ওসমান চাচা এগিয়ে চলল মাটির রাস্তাটা ধরে। লাঠি ধরবার বয়স যদিও এখনো আসেনি, তবু লাঠিটা হাতে থাকলে বুকে একটা বল আসে তার। কয়েক পা যেতেই পিছন থেকে চাচির ডাক শুনতে পেল, এই অবেলায় কোন পানে যাও গা? এখনই আধার নামবে তো। ওসমান চাচা একটু থেমে ঘাড়টা ঘুরিয়ে বলল, এই একটু মাঠ পানে যায়, ঘরে ভালো লাগতেছে নি গো। বেশি দেরি করবা না, আধার নামলে একা একা ফিরতে পারবে নি। কিছুটা উদ্বিগ্ন হয়েই বলল চাচি। ওসমান চাচা মাথা নেড়ে আবারও খুটখুট আওয়াজ তুলে চলে গেল। চাচি এক মুহূর্ত স্থির দৃষ্টিতে চাচার চলে যাওয়াটা দেখল। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল চাচির। বেশ কিছুদিন ধরে সে বুঝতে পারছে চাচা কিছু একটা লুকোচ্ছে তার কাছ থেকে। কিন্তু কি লুকোচ্ছে চাচা? শাদির এতগুলো বছর তারা একসঙ্গে কাটালো, কিন্তু কি এমন চাচার জীবনে আছে যা তার জানা নেই? চাচি দারুণভাবে বুঝতে পারছে চাচা তার চোখের সামনে থেকে একেবারে সরে যেতে চাইছে। চাচির বুকের ভেতরটায় অজানা একটা ভয় যেন শিরশির করে দৌড়ে গেল। আরও একবার সামনের দিকে তাকিয়ে ভাঙা কোমরটা নিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতর চাচি ফিরে এলো। ওসমান চাচা মাটির রাস্তাটা ছেড়ে আলপথ ধরে হেঁটে চলল। বিকেলের মরচে পড়া আলোয় দূরের মাদার গাছটার দিকে তাকালো। ধীর পায়ে সাবধানে সরু আলটা ধরে হেঁটে গিয়ে পৌঁছালো মাদার গাছটার তলায়। গাছটার চারপাশে বেশ কিছুটা পরিসর চাটান হয়ে ঘিরে রেখেছে গাছটাকে। অনেক আগে পরিসর আরও বড় ছিল। জমিগুলোর পরিসর একটু একটু করে বাড়তে বাড়তে চাটান ছোট হতে শুরু করেছে। মাঠে কাজ করতে আসা মানুষজন কখনো সখনো রোদের হাত থেকে বাঁচতে এখানে গামছা পেতে শুয়ে পড়ে। বর্ষা বাদলা দিনে দু একজন বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছটার তলায় এসে দাঁড়ায়। আবার কেউ কেউ মাঠের কাজ ফেলে ভাত বা মুড়ির জামবাটিটা নিয়ে এসে তৃপ্তি করে এখানে বসে খায়। ওসমান চাচা মুখে একটা আওয়াজ তুলে বসল গাছটার নিচে। হাতের লাঠিটা পাশে নামিয়ে রাখল। ভারী এক দৃষ্টি নিয়ে তাকালো মাদার গাছটার দিকে। এই সেই গাছ যা অনেক গোপন ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। এই সেই গাছ যা বেশ কয়েকদিন ধরেই তাকে চুম্বকের মতো টানছে, মনের মধ্যে সর্বদা পাক খেয়ে চলেছে। আবার এতগুলো বছর পর সে কি জেগে উঠেছে? ওসমান চাচা যেন বাতাসে তার গায়ের গন্ধ পাচ্ছে। ভীষণ বোটকা সেই গন্ধটা যেন ধোঁয়ার মতো ঘিরে রেখেছে তাকে। একবার মনে হচ্ছে সব উগড়ে দিই মেহের বিবির কাছে। বুকের ঝড়টা অন্তত একটু থামবে, কিন্তু পারেনি। সে ভয় পেয়েছে যদি এতগুলো বছর পর জঘন্য ঘটনাটা জানাজানি হয়, মেহের তাকে ঘেন্না করবে। চিন্তার ঘোরটা কেটে গেল সামাদের ডাকে। কি গো চাচা, এই অবেলায় এখানে এসে বসলে যে? চাচির সাথে আবার খুনসুটি হলো নাকি?
ওসমান দেখল সামাদ হাতে একটা কোদাল নিয়ে তারই দিকে এগিয়ে আসছে। ওসমান চাচা সামাদের দিকে তাকিয়ে শুকনো হেসে বলল, মাঠে কাজ চলছে নাকি? হ্যাঁ গো চাচা, নালাগুলো ছাড়াচ্ছি গো, ডালপালায় আর আগাছায় বুঝে গেছে সব। কোদালটা হাত থেকে নামিয়ে রাখতে রাখতে বলল সামাদ। ওসমান চাচা বিড়িটা ধরে সামনের মাঠটার দিকে তাকালো। দেখল ধানের চারা বেশ বড় হয়েছে, মৃদু বাতাসে দুলছে তাদের নরম পাতা। আকাশের এক কোণে তাকিয়ে চোখ আটকে গেল তার। সেখানে কালো মেঘ জমাট বাঁধছে, বিদ্যুতের নীরব রেখা হলদেটে আঁচড় কাটছে আকাশের বুকে। সামাদ গলা একটু উঁচিয়ে বলল, ও চাচা, কি এত ভাবছো বলো তো? ওসমান চাচা বিড়িতে আগুনটা নিয়ে একটু সহজ হওয়ার ভাব করে বলল, যে বিড়ি খাওয়াচ্ছিস কোনো মতলব আছি নাকি? সামাদ চওড়া একটা হাসি নিয়ে বলল, আরে লাও, বিড়িটা ধরাও। তুমি তো জানোই চাচা কি চাই। কদিন ধরে মনটা ফুসফুস করছিল, কিন্তু তোমায় তো আর পাইলাই, আজ দেখতে পেয়েই চলে এনু। শুধু সামাদ নয় গো চাচা, আমিও আসি। ওসমান চাচা তাকিয়ে দেখল ফারুক দাঁড়িয়ে, তার হাতে একটা কাস্তে, কাঁধে ঘাসের বস্তা। কাঁধ থেকে সেটা নামাতে নামাতে বলল, আমি ওই উইকানে নিজের মনে ঘাস কাটছিনু, দেখনু সামাদ কাজ ফেলে তোমার কাছে ছুটে আসছে, বুঝনু আশা আছে। বলেই সামাদের পাশে বসে পড়ে বলল, সামাদ দে আমার একটা বিড়ি দে দেখিনি, টান মারতে মারতে শুনি। ফারুককে সামাদ বিড়িটা দিয়ে ওসমান চাচাকে তাড়া দিল। লাও গো চাচা, শুরু করো। আর যে তোর চয় না গো। ওসমান চাচা হাসতে হাসতে বলল, আর তুই রাজে দিন দিন ছোট ছেলে হয়ে উঠছিস। ওসমান চাচা হাসলো বটে, কিন্তু তার মনের অবস্থা এখন যা, তাতে গল্প বলার অবস্থা এখন তার নেই। কিন্তু এরা হয়তো কিছুই শুনতে চাইবে না এখন। ভাববে মেহেরের সাথে সত্যি কোনো ঝামেলা জাতীয় হয়েছে, তাই হয়তো গল্প বলার মন নেই। ওসমানকে চুপ করে থাকতে দেখে ফারুক তাড়া দিল, কই গো চাচা, শুরু করো, শুনে একটু কান জুড়াই। ওসমান চাচা বিড়িতে শেষ টানটা দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আগে তো তোদের অনেক গল্প বলিসি, কিন্তু আজ তোদের একটা সত্যি গল্প বলি, শোন। সত্যি গল্প? কার গল্প বটে? চোখ দুটো ঈষৎ বড় করে বলল সামাদ। ওসমান চাচার ঠোঁটের কোণে একটা হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল। তারপর বেশ খানিকটা ভারী স্বরে বলল, এমন একজন যাকে তোরা যেমন ভাবে চিনিস, সে আসলে তেমন নয়। সে আসলে একজন। কথাগুলো বলতে বলতে ওসমান চাচার যেন চোখ দুটো ধক করে একবার জ্বলে উঠল। সামাদ বিড়িটায় আনমনে টান দিয়ে বলল, কি হলো চাচা, থামলি কেন? বলো। ওসমান চাচা সমস্ত গুছিয়ে বলতে গেল, কিন্তু তখনই বেশ কয়েক ফোঁটা বৃষ্টি টপ টপ করে ঝরে পড়ল ওসমান চাচার হাতে। আকাশের দিকে তাকালো চাচা, সেখানে বিদ্যুতের হলদেটে দাগগুলো গাঢ় হচ্ছে, বাতাসের বেগ বাড়ছে একটু একটু করে। হঠাৎ চমকে উঠল ওসমান চাচা, সেই মোটকা গন্ধটা তীব্র হয়ে নাকে লাগছে। সামাদের দিকে তাকালো, আর তাকিয়ে চাচার বুকটা ধক করে উঠল। সামাদ ওভাবে তার হাতের দিকে তাকিয়ে কেন? কাঁপা কাঁপা চোখে ওসমান চাচা নিজের হাতটার দিকে তাকালো, আর দৃশ্যটা দেখে শিরদাঁড়া দিয়ে বরফের কুচি ছুটে গেল যেন। একটু আগে হাতে ঝরে পড়া ফোঁটাগুলো, যেগুলো সে বৃষ্টির ফোঁটা বলে ভেবেছিল, সেগুলো আসলে বৃষ্টির ফোঁটা নয়, টাটকা লাল রক্তের ফোঁটা, যেটা একটু আগে ঝরে পড়েছে মাদার গাছের ডাল থেকে। লাফিয়ে উঠল ফারুক। এরকম রক্ত কোথা থেকে আইলে বলতো সামাদ? সামাদ চোখ তুলে তাকালো মাদার গাছটার দিকে। বিকেলের মরে আসা আলোয় দৃষ্টি যেন ঝাপসা হয়ে গেল তার। বিশেষ কিছু বুঝতে না পেরে সামাদ মাথা নেড়ে বলল,
কাকে টাকে মনে হয় ইঁদুর টিঁদুর মুখে করে এনেছিল, তারই রক্ত হবে হয়তো। সামাদের কথা শেষ হওয়ার আগেই আকাশ চিরে কড়কড় করে বাজ পড়ল। বাতাস বইতে শুরু করলো শন শন করে। বৃষ্টির বেশ কয়েকটা বড় বড় ফোঁটা তীরের মতো এসে লাগলো ওদের গায়ে। ফারুক বলল, আরে চলো চাচা, এখন আর গল্প বলতে হবিনি, জোর বৃষ্টি হবি মনে হচ্ছে। সামাদও কোদালটা মাটি থেকে তুলে ওসমান চাচার দিকে তাকিয়ে বলল, চাচা একা একা যেতে পারবা না এগিয়ে দিয়ে আসবো? ওসমান চাচার গলায় যেন কোনো এক অজানা কারণে পাথর আটকে ছিল। সামাদের কথার উত্তরে ভারী একটা স্বরে বলল, না, তোরা চল, আমি ঠিক যেতে পারবো। এই ঝড় বৃষ্টিতে আমার অভ্যেস আছে। সামাদ আর ফারুক দ্রুত হাঁটা দিল আলপথ ধরে গাঁয়ের দিকে। কিন্তু ওসমান চাচা তখনও যেন পাথর হয়ে দাঁড়িয়েই রইল মাদার গাছটার তলায়। গাছের গুড়ির ছোট ছোট কাঁটাগুলো মনে হলো বর্ষার কোনো ফলা, যেগুলো উঁচিয়ে রয়েছে তার পাপের শাস্তি দেওয়ার জন্য। দূরে আবারও কড়কড় করে বাজ পড়ল। আরও খানিকটা বৃষ্টির তোড় বাড়ল। ছনছন বাতাসে যেন সেই বোঁটকা গন্ধের একটা দলা তার নাকে ঝাপটা মেরে গেল। কোনো এক ভয় যেন নিঃশব্দে দৌড়ে গেল গলার কণ্ঠনালীটাকে উপর নিচে নাড়িয়ে দিয়ে। উঠে পড়ল ওসমান চাচা। ভেজা শরীরটা নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে গেল, আর তখনই দৃশ্যটা দেখে তার বুকের ভেতরটা একেবারে চুপসে গেল। মাদার গাছের একটা ডালে ঝুলছে একটা দেহ। চোখ দুটো তার ভাঁটার মতো বেরিয়ে আসছে। মনে পড়ে গেল 20 বছর আগের সেদিনও এরকম ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছিল। ওসমান চাচা আর কিছু ভাববার আগেই হাওয়ায় দুলতে থাকা শরীরটা মাদার গাছের ডাল সমেত সশব্দে পড়ে গেল মাটিতে, আর সঙ্গে সঙ্গেই সন্ধ্যের জমাট অন্ধকারে সমস্ত কিছু অদৃশ্য হয়ে গেল। প্রচণ্ড একটা ঝাঁকুনি খেল ওসমান চাচা। থরথর করে কাঁপতে থাকা শরীরটা নিয়ে আলপথ ধরে যতটা সম্ভব দ্রুত পায়ে গ্রামের দিকে ফিরতে আরম্ভ করল। বিদ্যুতের আলোয় আরও একবার দেখল হাতটাকে, আর চমকে উঠল সে। ঝমঝম বৃষ্টিও ধুতে পারেনি তার হাতের রক্তের দাগ। অপর হাত দিয়ে প্রবলভাবে মুছতে চাইল রক্তের দাগটাকে, কিন্তু সে দাগ যেন আঠার মতো লেগে রয়েছে তার হাতে। হয়তো সারা জীবনেও সে দাগ মুছবে না। বুকের মধ্যে একটা ভয় আর কষ্ট নিয়ে জল ছপছপে রাস্তা পেরিয়ে টলতে টলতে বাড়ির দিকে এগিয়ে চলল ওসমান চাচা। ছোট কাঠের হেলে পড়া দরজাটায় চাচি একটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে রয়েছে। লণ্ঠনের শিখার কালো ভুসি ঝাপসা করে দিয়েছে লণ্ঠনের কাঁচগুলোকে। একটা বিদ্যুৎ আকাশটাকে দুফলা করে কেটে দিয়ে চলে গেল। চাচি ভাঙা কোমরটা নিয়ে এক হাতে লণ্ঠন আর এক বুক উদ্বিগ্নতা নিয়ে তার মানুষটার জন্য অপেক্ষা করছে। একটু পরেই ঝমঝম বৃষ্টিটা মাথায় নিয়ে ওসমান চাচা ফিরে আসলো। চাচাকে দেখেই চাচি চেঁচিয়ে উঠে বলল, তখন পয় পয় করে বলনু তাড়াতাড়ি ফিরে আসবা, তোমাকে নিয়ে। চাচার মুখের দিকে চোখ পড়তেই চাচি একেবারে থেমে গেল। ওসমান চাচার চোখ দুটো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। কোনো রকমে ছুটে বৃষ্টির মধ্যেই চাচি গিয়ে ধরল ওসমান চাচাকে। কি 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 হয়েছে তোমার? আগো, শরীরটা খারাপ লাগতেছে নাকি? কি হয়েছে? কি হয়েছে তোমার? ওসমান চাচা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই লণ্ঠনটা বৃষ্টির ছাঁটে দপ করে নিভে গেল। জমাট অন্ধকারে ছেয়ে গেল চারপাশ। ওসমান চাচা থরথর করে কাঁপতে থাকা শরীরটা নিয়ে চাচির একটা হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে, কিন্তু পা বাড়াতে গিয়েও পারল না। বেশ কিছুটা দূরে অন্ধকারে ধকধক করে জ্বলছে দুটো চোখ। সে চোখের দৃষ্টিতে যেন ভীষণ এক ঘেন্না, ভয়ঙ্কর এক হিংস্রতা। চিৎকার করে উঠল ওসমান চাচা, আসিফ! কিন্তু আর পারল না সে। প্রায় অবশ হয়ে আসা শরীরটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল রাস্তায়। চাচির শরীরটাও ঝাঁকুনি খেয়ে গেল চাচার হ্যাঁচকা টানে।
হাতের লণ্ঠনটা মাটিতে পড়ে একেবারে চুরমার হয়ে গেল। চিৎকার করে উঠল চাচি। ওগো কি হইল গো তোমার? কি হইল? ওগো ওগো উঠো উঠো, কি হইল তোমার? ভাঙা কোমরটা নিয়ে চাচি বার দুই চেষ্টা করলো ওসমান চাচার জ্ঞানহীন দেহটাকে তুলতে, কিন্তু পারল না। চাচার দুহাত ধরে টান দিতে লাগলো। ভাঙা কোমরটা যন্ত্রণায় যেন ছিঁড়ে যেতে লাগলো তার, কিন্তু চাচার দেহটাকে একটুও নাড়াতে পারল না চাচি। এক সংজ্ঞাহীন আর এক প্রাণপণ লড়াই করতে থাকা অথর্ব মানুষ জমাট অন্ধকারে ঝমঝমে বৃষ্টিতে ভিজতে লাগলো। একবার সামনের দিকে তাকালো চাচি, যদি কেউ থাকে রাস্তায়। রাস্তায় স্রোতের মতো ছুটে যাওয়া জল ছাড়া চাচির ঝাপসা চোখে আর কিচ্ছু চোখে পড়ল না। কি করবে তবে চাচি এখন? কিভাবে চাচার দেহটা এখন ঘরে তুলে নিয়ে যাবে? চরম এক অসহায়তা যেন কান্না হয়ে বেরিয়ে আসতে চাইল চাচির বুক থেকে। আর তখনই দেখল বেশ কিছুটা দূর থেকে একটা আলোর রেখা সেদিকেই এগিয়ে আসছে। আলোর রেখাটা কাছে আসতেই চাচি দেখল ফারুক। তার মাথায় একটা তাল পাতার টোকা। ফারুক হাতের আলোয় চাচাকে ওভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, এ কি চাচা, এভাবে রাস্তায় পড়ি কেন? চাচি কেমন একটা জড়ানো গলায় বলল, মাথা ঘুরি পড়ি গেছে গা, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। আমি তো ভাঙা কোমরটা নিয়ে। চাচির কথা শেষ হওয়ার আগেই ফারুক আলোটা চাচিকে দিয়ে বলল, খাড়াও খাড়াও, তুমি এটা নিয়ে যাও, আমি চাচাকে পাজাকোলা করে নিয়ে যাচ্ছি। ফারুক মাথার টোকাটা ওখানে খুলে ফেলেই দু হাত দিয়ে তুলে নিল ওসমান চাচার শরীরটা। আলোর আভায় দেখল একটা লণ্ঠন ভেঙে পড়ে রয়েছে রাস্তায়। কাঁচগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। একপাশে পড়ে রয়েছে চাচার লাঠিটাও। দ্রুত ওসমান চাচার শরীরটা তুলে নিয়ে সবকিছু টপকে এগিয়ে গেল চাচার বাড়ির ভিতরে। চাচার জ্ঞানহীন শরীরটা বিছানায় শুইয়ে দিতে দিতে ফারুক বলল, জ্বর ওঠার আগে চাচা তো আমাদের কাছেই ছিল, ওই যে ওই মাঠের ধারে ওই মাদার গাছের তলায়। মনে হলো চাচা কি ঠিক বাড়ি ফিরতে পেরেছে, তাই জানতে এনু এসে তো দেখি। তারপর একটু থেমে আবার বলল, আচ্ছা তুমি চাচার ভিজে লুঙ্গিটা একটু আজার করে দাও দেখিনি, আমি বরং সামাদকে একটা খবর দিই। বলেই ফারুক দ্রুত পায়ে বেরিয়ে গেল। ফারুক চলে গেলে চাচি কঠিন মুখে দেখল চাচাকে একবার। তারপর বাঁশের আলনাটা থেকে একটা লুঙ্গি এনে পাল্টে দিল ভিজে লুঙ্গিটা। কুলুঙ্গিতে জ্বলতে থাকা কুপিটাকে একটু উস্কে দিল। তখনই একটা বোটকা গন্ধ চাচির নাকে এসে লাগলো। গন্ধটা অনেকটা ছাগলের গায়ের গন্ধের মতো। চাচির মনে হলো এই বৃষ্টি বাদলায় হয়তো কারোর বাড়ির ছাগল পথ ভুলে তার দাওয়ায় চলে এসেছে। কুপিটা তাই হাতে নিয়ে আস্তে আস্তে বাইরেটায় গেল। আর তখনই মনে হলো কেউ যেন অন্ধকারের দাওয়াটায় বসেছিল। চাচিকে দেখেই যেন চোখের পলকে মিলিয়ে গেল। কে এসেছিল এখানে, আর এভাবে চলেই বা গেল কেন? একবার ভাবল সামাদ কি তাহলে চাচার খোঁজ নিতে এসেছিল? কিন্তু তাই যদি হয় তাহলে চাচার খোঁজ না নিয়ে এসে চলে যাবে কেন? বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল চাচির। মন যেন বলছে ভয়ঙ্কর কোনো বিপদ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। কিন্তু কিসের বিপদ? কিভাবে ওত পেতে রয়েছে সে? আর কিচ্ছু ভাববার আগেই চাচার চিৎকার সে শুনতে পেল। ভাঙা কোমরটা নিয়ে যতটা সম্ভব দ্রুত ফিরে এলো চাচি। দেখল চাচা বিছানায় উঠে বসে নিজের হাতগুলোর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। চাচি কুপিটাকে কুলুঙ্গিতে রেখে প্রায় ছুটে এসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হইল গা, এরম করছো কেন? কি হইল? চাচা পাগলের মতোই চিৎকার করে উঠল, রক্ত রক্ত, আসিফের রক্ত, আসিফের রক্ত। আসিফ? সে কোথা থেকে আসবে? সে জেগে উঠিছে মেয়ের,
20 বছর বাদে এসে জেগে উঠিছে। আমি তাকে দেখেছি, আমি দেখেছি, আমি সে জেগে উঠিছে। একই রকম পাগলের মতো চিৎকার করে বলল ওসমান চাচা। চাচি কাঁপা হাতে চাচার কপালটা ছুঁল, দেখল চাচার গা জ্বরে পুড়ে যাচ্ছে। ধীরে ধীরে শুইয়ে দিল চাচাকে। এখন একটু ঘুমাও, পরে কথা বলবা। মাথায় আলতো হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল চাচাকে। তারপর ধীর পায়ে বারান্দায় এলো। অন্ধকার জমাট বেঁধে রয়েছে দাওয়ায়। বিদ্যুতের আলো মাঝে মাঝে চিরে দিচ্ছে অন্ধকারের চাদর। ঝমঝমে বৃষ্টি এখন গতি কমিয়ে ঝিরঝিরে হয়ে গেছে। গলুইয়ের মুখে মনে হয় পাতা টাতা জমেছে, জল কাটছে না ঠিকভাবে। মাটির উঠোনটায় তাই জলে টইটম্বুর। চাচি নাক টেনে সেই বোঁটকা গন্ধটা আরেকবার পেতে চাইল। দু একবার নাক টানতে মৃদুভাবে গন্ধটা পেল চাচি। ওসমান চাচার একটু আগে বলা নামটা যেন কানে ঝাঁ ঝাঁ করে বেজে উঠল। আসিফ। হ্যাঁ, তার গায়েই তো এরকম একটা গন্ধ থাকতো সব সময়। কিন্তু আসিফের জেগে ওঠার কথা কেন বলছে মানুষটা? সে তো 20 বছর ধরে নিরুদ্দেশ। আজ এরকমই একটা ঝড়ঝড়ে বৃষ্টির রাতে এসে যে কোথায় চলে গেছিল, তার মানে সে কি আবার ফিরে এসেছে? তার মানে অন্ধকারে ওই দাওয়ায় কি আসিফই দাঁড়িয়েছিল? কিন্তু মানুষটা রক্ত রক্ত করে চেঁচাচ্ছে কেন? না, আর ভাবতে পারছে না চাচি। এদিকে এই বিপদ, তারপর মানুষটা কদিন ধরেই কেমন এক অস্বাভাবিক আচরণ করছে। আর এখন যা করছে তাকে তো পুরো পাগলামিই বলা চলে। তবে কি মানুষটার মাথা খারাপ হয়ে গেল? চাচির মাথাটা যেন কোনো অজানা আশঙ্কা আর চিন্তায় দপদপ করে উঠল। আরও একবার সে জল ভরা উঠোনটার দিকে তাকালো। একটু পরেই দেখল দুজন জল ভেঙে এগিয়ে আসছে। তাদের হাতে টর্চ বা ওই জাতীয়ই কিছু একটা। লোক দুটো কাছে আসতেই চাচি চিনতে পারল সামাদ আর ফারুক। একটু আগে জ্ঞান ফিরেছিল, গায়ে খুব জ্বর, ভুল ভাল বকতেছে। ফারুক চাচির দিকে তাকিয়ে বলল, কাজী, তুমি পারলে চাচার কপালে একটু জল পুটি দাও তো, আমি দেখছি, ওষুধের ব্যবস্থা করছি, দাঁড়াও। বলে ফারুক আর সামাদ ঘুরতে যাবে, ঠিক তখনই ঘরের ভেতর থেকে চাপা গোঙানিটা ভেসে এলো। গোঙানিটা শুনে মনে হচ্ছে যেন কেউ ওসমান চাচার গলাটা টিপে ধরেছে, আর ওসমান চাচারই গলা থেকে এই চাপা আর্তনাদটা বেরিয়ে এসছে। ফারুক আর সামাদ দ্রুত জল ভেঙে ঘরটার দিকে দৌড়ালো। চাচিও ঘুরতে গেল, কিন্তু পারল না। ঘরের ভেতর থেকে কেমন একটা ঝড়ের মতো এসে যেন ঠেলে ফেলে দিল চাচিকে। আর চাচির দেহটা দাওয়া থেকে একটা আর্তনাদ ছেড়ে ছিটকে পড়ল উঠোনের জলটায়। চাচির আর্তনাদে থেমে গেছে ফারুক আর সামাদ। সামাদ ফারুককে কিছুটা চেঁচিয়ে বলল, তুই চাচিকে দেখ, মো চাচাকে দেখি, যা যা। বলেই দুজনে দুদিকে ছুটল। ফারুক জল থেকে চাচির দেহটা তুলে উঠে এলো বারান্দায়। সামাদ দ্রুত ঘরের ভিতর গিয়ে দেখল ঘরের ভিতরে জমাট অন্ধকার। হয়তো কোনো আলো জ্বলছিল, কিন্তু সেটা নিভে গেছে কোনো একটা কারণে। হাতে ধরা টর্চের আলোটা ফেলল বিছানায়। দেখল ওসমান চাচার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মুখটা হাঁ করে শ্বাস নিতে চাইছে ওসমান চাচা, কিন্তু যেন পারছে না। এক মুহূর্তে চিবুক কঠিন করে ভাবল সামাদ। তারপর দ্রুত চাচার কাছে গিয়ে মুখে মুখ দিয়ে যতটা সম্ভব শ্বাস দিল চাচাকে। একটু পরেই ফারুক চাচার দেহটা নিয়ে এসে শুইয়ে দিল বিছানায়। চাচার বুকে আলতো হাত বোলাতে বোলাতে সামাদ বলল, চাচা ঠিক লাগছে? ওসমান চাচা মৃদু চোখে তাকালো সামাদ আর ফারুকের মুখের দিকে। তার পাশে চাচির জ্ঞানহীন দেহটাকে দেখে ঘর ঘরে একটা গলায় বলল, সে শেষ করি দেবি আমাদের, বাঁচতে দেবি দে। সে ছায়ার মতো রয়েছে আমাদের চারপাশে, সে বাঁচতে দেবি না, শেষ করে দেবে, সব শেষ করে দেবে গো, শেষ করে দেবে গো। ফারুক বুঝতে না পেরে বলল, কার কথা বলছো চাচা?
চাচা কিছু উত্তর দেওয়ার আগেই সামাদ ধমক দিয়ে বলল, চুপ কর না। চাচির মুখে শুনলি না যে মানুষটা জ্বরের ঘরে ভুল বকছে? শোন, তুই এখানে বস। চাচির হুঁশ না ফেরা পর্যন্ত এভাবে একা ফেলে যাওয়া ঠিক হবে না। আমি দেখি নুরুল ডাক্তারের কাছে কোনো ওষুধ টষুধ পাই কিনা, বুঝলি? বলেই ঝড়ের বেগে বেরিয়ে গেল সামাদ। ফারুক অন্ধকারে চোখটা একটু সইতে হাতড়ে হাতড়ে কুলুঙ্গিটার দিকে গেল। একটু হাতড়াতে কুলুঙ্গিতে কুপিটার ছোঁয়া পেল সে। হাতড়ে পেল দেশলাই বাক্সটাও। 2-3টে টিপ খসখস করে ঘষটা খেয়ে শেষমেশ দেশলাইটা চলল। সেটা দিয়ে কুপিটাকে জ্বালিয়ে মেঝেতে এসে বসল। একবার তাকালো ওসমান চাচার দিকে। চোখ বুজে এক মনে শুয়ে আছে সে, হয়তো ঘুমোচ্ছে। আজ বিকেলে মাদার গাছের তলা থেকেই মানুষটাকে কেমন যেন অন্যরকম লাগছিল ফারুকের। সে গল্প বলার মেজাজটা যেন আজকে একেবারে ছিল না, কেমন যেন আনমনা ছিল। ইঁদুর বা ওই জাতীয় কিছুর একটা রক্ত হাতে পড়তেই কেমন একটা ভয়ে যেন আতঙ্কে গুটিয়ে গিয়েছিল ওসমান চাচা। কিন্তু কেন? সত্যি কি চাচার তাহলে মাথা খারাপের লক্ষণ দেখা দিল? 7-5 ভাবতে ভাবতে একটা দমকা বাতাস ফারুকের গায়ে এসে লাগলো, আর কুপিটা আবার দপ করে নিভে গেল। বোঁটকা একটা গন্ধে ভরে গেল যেন ঘরটা। গন্ধটা যে কিসের ঠিক ধরতে পারল না ফারুক। মেঝে থেকে উঠে কুপিটাকে আবার জ্বালাতে যাবে, কিন্তু তখনই সে থেমে গেল। ঘরের কোণের ঘন অন্ধকারে ধকধক করে জ্বলছে 2টো চোখ। ভয়ে চুপসে গেল ফারুক। হাত পা যেন ভিতরে সেঁধিয়ে যেতে লাগলো। কাঁপা কাঁপা চোখে দেখল সেই আগুনের গোলার মতো চোখ দুটো তার দিকেই এগিয়ে আসছে। ফারুক চিৎকার করতে চাইল, কিন্তু গলায় যেন পাথর আটকে গেছে তার। কোনো শব্দ বের হতে চাইল না। হঠাৎই অন্ধকার ফুঁড়ে 2টো লোমশ হাত টিপে ধরল ফারুকের গলা। ফারুক 2 হাত দিয়ে চেষ্টা করল সেই জোড়া হাতের নাকপাশ কাটানোর, কিন্তু পারল না। বরফ শীতল ঠান্ডা এক জোড়া হাত সাঁড়াশির মতো টিপে ধরেছে তার গলা। ফারুক বুঝতে পারল একটু আগে এরকমই এক জোড়া শীতল হাত ওসমান চাচাকে টিপে মারতে আসছিল। তারা চলে আসায় সেটা সম্পূর্ণ হয়নি। ফারুক আবারও একটা ব্যর্থ চেষ্টা করল বরফ শীতল হাত দুটোকে গলা থেকে ছাড়ানোর, কিন্তু পারল না। ফারুকের মুখ থেকে একটা গোঙানি বের হয়ে এলো মাত্র। শরীরটা মেঝে থেকে শূন্যে উঠে গেল কিছুটা। পাগুলো পাগলের মতো নাড়াতে লাগলো ফারুক। একটু একটু করে দম ফুরিয়ে এলো তার। আর তার একটু পরে নিথর দেহটা বরফ শীতল হাতের বাঁধন থেকে সশব্দে খসে পড়ে গেল মেঝেতে। ভারী শরীরটা নিয়ে কলঘরের দিকে এগিয়ে গেল ওসমান চাচা। একটু পরে কাজ সেরে মুখটুক ধুয়ে এসে বসল দাওয়াতে। ভিজে দাওয়াটায় বসতেই চাচি চেঁচিয়ে উঠল, কি হইলা? হ্যাঁ, ভিজে দাওয়ায় বসলা কেন? সারা রাত ধরে না জ্বরে ভুগছো? বলি ভাঙা কোমরটা নিয়ে ধীর পায়ে এসে প্রায় ভেঙে পড়া একটা মেচে বাড়িয়ে দিল। চাচা সেটাই বসতে বসতে বলল, তা তোমার শরীরটা এখন কেমন? চাচি ঈষৎ মাথা নেড়ে চলে গেল। কালকের রাতটা যেন দুঃস্বপ্নের মতো এখনো চেয়ে রয়েছে ওসমান চাচার চোখে। ফারুকের দেহটা সামাদ লোকজন এসেই রাতে নিয়ে গেছে। হয়তো এতক্ষণে গোড় দেওয়াও হয়ে গেছে। বেশ কিছু জন রাতে পালা করে কাটিয়েছে এখানে। মহিলাদের সেবা যত্নে জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছে চাচি। ভোরের দিকে ওসমান চাচার জ্বরটা হঠাৎই নেমে গেছে, আরও খানিকটা ঘুমিয়েছে। সকালের আলো ফুটতেই কালকের অস্বস্তিটাও খানিকটা কেটে গেছে। চাচি কিছুটা মুড়ি আর 1 কাপ চা দিয়ে বলল, কাল থেকে তো পেটের দানা পানি কিচ্ছু পড়েনি, এই নাও এইগুলা খাও। ওসমান চাচা প্রায় নিঃশব্দে শেষ করল চা আর মুড়ি। তারপর ঝিম মেরে রইল আরও খানিকটা। চাচি চুলায় আগুন ধরাতে ধরাতে বলল,
শরীরটা ভালো না লাগলে ঘরে গিয়ে শুয়ে পড়ো না। ওসমান চাচা একবার মুখ বাড়িয়ে আকাশের দিকে তাকালো। দেখলো আকাশে এখন আর মেঘ নেই, বরং রোদ খানিকটা চড়ার দিকে। মেচেটা থেকে উঠে দাঁড়িয়ে লাঠিটা হাতে তুলে নিল ওসমান চাচা। মনে হচ্ছে রাস্তা থেকে কাল কেউ লাঠিটা তুলে এনেছিল। ফারুক বা সামাদি কেউ হবে, মেহেরও হতে পারে, কে জানে। লাঠিটা নিয়ে কাদায় নামতে নামতে ওসমান চাচা বলল, আমি একটু আসছি একটু। হ্যাঁ গা, এই শরীর নিয়ে তুমি কোথায় চললে গা? চুলায় ফুঁ দিতে দিতে বলল চাচি। কাদা মারিয়ে যেতে যেতে ওসমান চাচা বলল, একটু পুকুর ঘাটের দিকে যাচ্ছি গো। বেশিক্ষণ থাকবা না, শরীরটা দুর্বল তো, রোদটাও সরেছে। চাচা ঈষৎ মাথা নেড়ে ঠ্যাক থেকে কাদা মারিয়ে বেরিয়ে গেল কাঁপা পায়ে। পুকুর ঘাটে বসতেই হাঁপ ধরে গেল চাচার। রাস্তা দিয়ে আস্তে আস্তে ওসমান চাচা বুঝল, কালকে রাতে ফারুকের ওইভাবে মৃত্যুটা অনেকের মনেই দাগ কেটেছে। তাদের চোখে প্রশ্ন উঁকি দিচ্ছে, যেটা চাচার চোখ এড়ালো না। একটা ভারী মন নিয়ে সিমেন্ট বাঁধানো ঘাটটায় এসে বসল চাচা। মনের মধ্যে হাজারো প্রশ্ন কাঁকড়ার দাঁড়ার মতো দুলে চলেছে। এতগুলো বছর পর কেন আসিফ জেগে উঠল তার মৃত্যুর প্রতিশোধ নিতে? সে কি মেহেরের উপরেও প্রতিশোধ নেবে? কাল রাতে ফারুক কি তাহলে আসিফের প্রতিশোধের শিকার হয়েছে? কিন্তু কেন? আর যদি ফারুকই সেই প্রতিশোধের শিকার হয়, তাহলে সামাদ বাঁচল কি করে? কাঁকড়ার দাঁড়াগুলো খলবল শব্দ তুলে ছুটে গেল ওসমান চাচার বুকের ভিতর। কেমন যেন একটা ঘোরে হারিয়ে গিয়েছিল ওসমান চাচা। চমক ভাঙল ডাকটা শুনে। কি গো চাচা, এখানে কি করতেছ? চাচা তাকিয়ে দেখল করিম। তার কাঁধে দড়ি দিয়ে ঝুলছে দুটো মাটির হাঁড়ি, হাতে একটা লম্বা দা। ওসমান চাচা করিমের দিকে তাকিয়ে বলল, এই তো বসে আসি, তুই কোথা চললি? এই তো তাল রস নামাতে যাচ্ছি গো চাচা। করিম হাসতে হাসতে বলল, এত বেলা হলো যে রস থাকবে না, তাড়ি হয়ে যাবে রে, তাড়ি হয়ে যাবে। হালকা গলায় বলল ওসমান চাচা। করিম এক গাল হেসে বলল, ঠিকই বলেছ চাচা, তোমরা হলে জাত গাছি, তোমাদের মতো কি অত বুঝি? বাপের মুখে শুনেছি তুমি আর তোমার ভাই আসিফ নাকি এলাকার নাম করা গাছি ছিলে। তাল গাছ দেখে বলে দিতে পারতে রস কেমন হবে। তা আসিফ চাচা তো নিরুদ্দেশ হয়ে গেল, তুমি আমাদের একটু আধটু শিখিয়ে দিও না হয়। আসিফ চাচা থাকলে না হয়। আসিফ নামটা শুনেই চাচার বুকে যেন হাতুড়ি পড়ল। প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য করিমকে থামিয়ে দিয়ে বলল, যা যা যা, আর দেরি করিস না, দেরি করিস নি, যা। হ্যাঁ গো চাচা, দেরি হয়ে গেল বটে, আমি যাই কেমন? বলে করিম চলে গেলে ওসমান চাচা পুকুর পাড়ের আম গাছটার তলায় বসল। পুকুর ঘাটে রোদ লাগছিল বড্ড। আম গাছের ঠান্ডায় শরীরটা যেন জুড়িয়ে এলো তার। গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে এটা সেটা ভাবতে ভাবতেই তার চোখটা জুড়িয়ে গেল। একটু একটু করে ওসমান চাচার শরীরটা ডুবে গেল ঘুমের অতলে। পাখির কিচিরমিচির শব্দগুলো যেন মিলিয়ে যেতে লাগলো একটু একটু করে। পরিবর্তে জেগে উঠল অনেকগুলো মাটির হাড়ির শব্দ আর ধারালো কাটারির আওয়াজ, সাথে চাপা কথা বলার আওয়াজ। ওসমান আসিফের দিকে তাকিয়ে বলল, দড়িটা পায়ে ঠিক করি লাগা, হাড়িগুলো সাবধানে নিয়ে ওঠ। আসিফ জড়ানো গলায় বলল, তুই চিন্তা করছিস কেনে? ও ঠিক গাছের গাছ চুলে হাড়ি বেঁধে দিচ্ছি, তুই দেখ না। বলেই পায়ে দড়িটা নিয়ে তরতর করে তাল গাছটায় উঠে গেল আসিফ। ওসমান চাচা তীক্ষ্ণ চোখে তাকালো তার এই ন্যালা খ্যাপা ভাইটার উঠে যাওয়াটার দিকে। আসিফ উপরে চলে যেতে তার গায়ের বোঁটকা গন্ধটাও যেন মিলিয়ে গেল কাক ভোরের অন্ধকারে। ওসমান একবার চারপাশটা তাকালো চকিতে।
মনের গোপন ইচ্ছেটা সাপের ফনার মতো হিল হিল করে উঠল। ইচ্ছে হলো এক্ষুনি উল্টো দিক দিয়ে তালগাছটায় উঠে একটা ঠেলা দেয় আসিফকে। যেহেতু কাকভোর, লোকজন তাই বিশেষ কেউ নেই, কেউ কিন্তু বুঝতেও পারবে না। লোকে ভাববে পা পিছলে পড়ে গেছে গাছ থেকে। চকিতে আরও একবার চারিদিকটা দেখে তাল গাছটা বেয়ে উঠতে গেল ওসমান। আর ঠিক তখনই ধারালো কাটারিটা শন শন করে বাতাস কেটে ঠিক তার কান ঘেঁষে বেরিয়ে গেল। ওসমান চিৎকার করে উঠল, কি হলো? কাটারিটা ফসকালো যে, এখনই তো বিপদ হতো। আসিফ গাছের উপর থেকে জড়ানো গলায় বলল, বুঝতে পারিনি, পিছলে গেল। ওসমান নিজের মনে গজগজ করে উঠল। হয়তো পরিকল্পনা ভেস্তে গেল বলে এভাবে বের করতে চাইল চাপা রাগটাকে। কিন্তু ওসমান যদি এই সময় আসিফের মুখ দেখতে পেত, তাহলে দেখত তার মুখে এই মুহূর্তে একটা হাসি খেলা করছে। সে হাসি ভীষণ হিংস্র, ভীষণ ভয়ঙ্কর। আসিফ একটু পরেই তরতর করে গাছ থেকে নেমে কাটারিটা নিয়ে আবার তরতর করে উঠে গেল উপরে। ওসমানের নাকে বোঁটকা গন্ধটা আবার ঝাপটা মেরে চলে গেল। দাঁতে দাঁত চাপল ওসমান। যেমন করেই হোক এই বোঁটকা গন্ধটাকে নিকেশ করতে হবে। আজ প্রায় 10 বছর ধরে সে এই এলাকার 1 নম্বর গাছি, আর মাত্র 2 বছরেই কিনা ওই নেলা খ্যাপা আসিফ তাকে হারিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু জন এখন তাকে বাদ দিয়ে আসিফকে হাঁড়ি বাঁধার জন্য নিয়ে যাচ্ছে। আর এই চাপা অপমানটাই তার বুকে সারাক্ষণ বর্ষার ফলার মতো গেঁথে রয়েছে। তাছাড়া আরও একটা জিনিস বেশ কয়েকদিন ধরে তার নজরে এসেছে। এই নেলা খ্যাপা আসিফ যেন একটু রস খ্যাপা হয়ে উঠেছে। মেহেরের দিকে কেমন একটা দৃষ্টিতে সে তাকায় এখন, মনে হয় যেন গিলে খেতে চাইছে। ওসমানের ইচ্ছে হয় তখন বাঁশের সাঙ্গা থেকে দাটা নামিয়ে এক কোপে গলাটা কেটে দিতে, কিন্তু দ্রুত নিজেকে সংযত করে ওসমান। তককে তককে থাকে সুযোগের। আসিফ আবারও সরসর করে নেমে এলো গাছের উপর থেকে। তারপর জড়ানো গলায় বলল, চল রে, হইন যেছে। ওসমান গম্ভীর স্বরে বলে, তুই চল, আমি যাচ্ছি। আসিফ বাকি হাঁড়িগুলো কাঁধে ফেলে কাটারিটা কোমরে গুঁজে আবছা অন্ধকারে এগিয়ে চলল। ওসমান কুপির মৃদু আলোয় মেহেরের ঘুমন্ত মুখটাকে দেখল। তারপর প্রায় নিঃশব্দে উঠে পড়ল বিছানা থেকে। ঘর থেকে বেরিয়ে গেল আরও নিঃশব্দে। পাশের ঘরে গিয়ে চাপা স্বরে ডাকল, আসিফ, আসিফ, চল চল চল, যেতে হবে, যেতে হবে। আসিফ হয়তো তৈরি হয়েছিল। চাপা ডাকটা শুনে সে বেরিয়ে এলো। দুজনে নিঃশব্দে উঠোন পেরিয়ে রাস্তায় নামল। রাস্তায় বেরিয়ে এসে আসিফ জড়ানো গলায় বলল, দাদা, আজ কার তাল বাগানে যাবি? এত রেতি কেন রে? ওসমান দেখল আকাশের বুকে বিদ্যুৎ খেলা করছে। হয়তো একটু পরেই বৃষ্টি নামবে, তাই কঠিন মুখে বলল, একটা পথ যেতে হবে, যেতে যেতেই ভোর হয়ে যাবে। তাছাড়া প্রায় 8-10টা গাছ আছে। চল চল চল, পাছালা পাছালা। আসিফ প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাঁধে ফেলে এগিয়ে চলল ওসমানের পিছু পিছু। পরিকল্পনাটা ওসমান দুপুরেই করেছে। বাজার থেকে ফিরে দৃশ্যটা দেখে তার মাথার ভিতর আগুন জ্বলছিল। দেখল মেহের কলঘরে চান করছে, আর আসিফ একটা ছাগলছানাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে করতে চকচকে একটা দৃষ্টি নিয়ে মেহেরের চান করা দেখে যাচ্ছে। ওসমানকে দেখে কিছুটা থতমত খেয়ে ছাগলটাকে নিয়ে একই রকম আদর করতে করতে বেরিয়ে গিয়েছিল আসিফ। আর তখনই ওসমান পরিকল্পনাটা করেছিল। অন্ধকার রাস্তা টপকে আলপথ ধরে দুজন মাদার গাছটার কাছে আসতেই ঝড় বইতে শুরু করলো। কর কর করে বাজ পড়ল দূরে। 2-1 ফোঁটা বৃষ্টিও তীরের মতো এসে পড়ল ওসমান আর আসিফের গায়ে। ওসমান বলল, চল, এখন মাদার গাছটার তলা গিয়ে একটু বসি,
বৃষ্টি থামলি তারপর রওনা দিব। হ্যাঁ চ চ চ চ চ বুঝি। বেশ কয়েকটা শেয়াল গলা তুলে ডেকে উঠল মাদার গাছটার পিছনের ঝোপটা থেকে। তাদের সে ডাক যেন ঝড়ের আওয়াজকেও ছাপিয়ে ভেঙে দিল রাতের নিস্তব্ধতাকে। আবছায়া অন্ধকারে ঢাকা মাদার গাছটার তলায় আসিফ হাড়িগুলো নামিয়ে বসল ওসমানের পাশে। আসিফের গায়ে ঝাঁঝালো মোটকা গন্ধটায় যেন গাটা গুলিয়ে উঠল ওসমানের, কিন্তু দাঁত চেপে সেটা সহ্য করল। আর তো মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই এই বোঁটকা গন্ধের চিরকালের মতো অবসান। ওসমান কোমরে গোঁজা ধারালো ছুরিটা দৃঢ় মুষ্টিতে ধরল চিবুক কঠিন করে, কিন্তু সেটা আসিফের বুকে বসানোর আগেই শক্ত নাইলনের একটা দড়ি আটকে গেল ওসমানের গলায়। অন্ধকার ফুঁড়ে ঘর ঘরে জড়ানো গলাটা তীরের মতো ওসমানের কানে এসে বিঁধল। কি ভেবেছিলি মুখে ভুলিয়ে এনে এখানে হাফিজ করে দিবি না? মনে এলা খেপা না রে, তোকে বুঝিলাই ভেবেছিস? ভাবিকে আমি নেব তোকে সাফাই করে, মেহের আমার হবে আমার। আসিফের মুখে মেহের নামটা শুনে ওসমানের মাথার ভিতর আগুন ছুটে গেল। বাঁ হাত দিয়ে গলার ফাঁসটা ছাড়াতে চাইল সে প্রাণপণে। ডান হাতের মুষ্টি তখনও কোমরে গোঁজা ছুরিতে ধরা। আসিফের মুখ দিয়ে একটা জান্তব শব্দ বেরিয়ে আসছে, চোখে খুনের আগুন। ওসমান শরীরের সমস্ত শক্তিকে জড়ো করে কোমরে গোঁজা ছুরিটা তুলে শরীরটা অদ্ভুত কায়দায় বেঁকিয়ে তীব্র বেগে সেটা গেঁথে দিল আসিফের বুকে। ছুরিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বিঁধল বুকের ঠিক একটু উপরে। আসিফের শরীরটা একটা ঝাঁকুনি খেয়ে দূরে ছিটকে গেল। ওসমান দ্রুত উঠে গলার দড়িটা টেনে ঝুড়ে ফেলে আসিফের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু তার আগেই আসিফ দ্রুত উঠে মুখে আওয়াজ তুলে হাতের কাছে পড়ে থাকা মাটির হাঁড়িটা তীব্র বেগে ছুঁড়ে মারল ওসমানকে লক্ষ্য করে। মাটির হাঁড়িটা সশব্দে আঘাত করল ওসমানের মাথায়, আর টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল অন্ধকারে। ওসমান বুঝল তার মাথা থেকে গরম রক্তের একটা স্রোত চুল ভিজিয়ে নামছে। ওসমান পড়ে থাকা দড়িটা নিয়ে হিংস্র আওয়াজ তুলে ছুটে গেল আসিফের দিকে, আর সেটাকে শক্ত করে আসিফের গলায় পেঁচিয়ে হিঁচড়ে হিঁচড়ে টানতে টানতে নিয়ে গেল মাদার গাছটার দিকে। তারপর হ্যাঁচকা টানে আসিফের দেহটা ঝুলিয়ে দিল মাদার গাছের নিচু ডালটায়। দমকা একটা বাতাস এসে মাদার গাছটাকে নাড়িয়ে দিল। কড়কড় করে বাজ পড়ল দূরে। তীর বেগে কিছু বৃষ্টির ফোঁটা গাছের পাতা ভেদ করে তাদের গায়ে পড়ল। আরও এক ঝলক বাতাস এসে মাদার গাছটাকে নাড়িয়ে দিতে আসিফের দেহ ঝুলতে থাকা ডালটা মচাং করে একটা আওয়াজ তুলে পড়ে গেল। আসিফ হিংস্র দৃষ্টি নিয়ে ক্ষতবিক্ষত দেহটা হ্যাঁচকা টানে তুলে এগিয়ে এলো ওসমানকে লক্ষ্য করে, আর ওসমান পড়ে থাকা কাটারিটা তুলে তীব্র বেগে চালিয়ে দিল আসিফের গলা লক্ষ্য করে। চারিদিকে রক্ত ছিটকে পড়ল। আসিফের গলাটা দেহ থেকে ছিন্ন হয়ে পড়ে গেল মাদার গাছের গোড়ায়। হিংস্রতা যেন ওসমানের নাক দিয়ে আওয়াজ করে বেরিয়ে আসছে। কাটারিটা নিয়ে সামনের চাটানের মতো জায়গাটায় গেল, তারপর দ্রুত হাতে গজিয়ে ওঠা কাঁটা গাছগুলো কেটে ফেলল তার হাতের ধারালো কাটারিটা দিয়ে। এই মুহূর্তে ওসমানের কাছে কাটারিটা কোদালের থেকে কম কিছু নয়। সেটা দিয়েই খুঁড়ল বেশ খানিকটা গর্ত, তারপর কাটা মুন্ডুটা এনে চাপা দিল সেই গর্তে। ঝমঝম করে বৃষ্টি নামল। এক মুহূর্ত আকাশের দিকে তাকালো ওসমান, তারপর আসিফের মুন্ডহীন দেহটাকে কাঁধে তুলে মাদার গাছটা টপকে পিছনের ঝোপটার ভিতরে ঢুকল। ক্ষুধার্ত শিয়ালগুলো একসঙ্গে ডাক দিল। ওসমান ক্রুর একটা হাসি তুলে গড়গড়ে গলায় বলল, খা খা খা, শয়তানটাকে ছিঁড়ে খা খা, ছিঁড়ে ছিঁড়ে খা 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 খা। ও চাচা, কি হলো? এরকম কেনে করছো? কি খা খা করছো? ঝাঁকুনি খেয়ে চোখ খুলল ওসমান চাচা। দেখল সামাদ দাঁড়িয়ে। স্বপ্নের মতো ঘোরটা তখনও ওসমান চাচার মুখে লেগে রয়েছে। তাই একটু অপ্রস্তুত হয়ে বলল,
না আসলে একটু ঘুমিয়ে পড়েছিল, একটা একটা খারাপ স্বপ্ন দেখি। তারপর একটা শুকনো হাসি হেসে বলল, তোদের তোদের মাটি দেওয়া হয়ে গেল? হ্যাঁ গো চাচা, মাটি দিয়ে সবাই ফিরে গেছে, আমিও ফিরেই যাচ্ছি নু। তোমায় এভাবে শুয়ে থাকতে দেখে। বলেই ওসমান চাচার হাতটা ধরে তুলল সামাদ। চলো তোমায় বাড়ি পর্যন্ত দিয়ে আসি, কাল যা গেল। ওসমান চাচা যেতে যেতে মৃদু দীর্ঘশ্বাস ফেলে বলল, ফারুকটা চলে গেল বেঘরে। গো চাচা, বুঝতে পারিনি এরকমটা হবে। তাহলে না হয়, অবশ্য কদিন ধরেই ফারুক শরীরটা ভালো নেই বলছিল, বুকে নাকি ব্যথা উঠতো মাঝে মধ্যেই, তাই হয়তো। যাক গে, ওসব ভেবে এখন কোনো লাভ নেই। ওসমান চাচা মাথা নেড়ে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই ওসমান চাচার চোখ আটকে গেল সামাদের গলায় ঝুলতে থাকা তামার কবজটার দিকে। থম মেরে দাঁড়িয়ে গেল ওসমান চাচা। কঠিন মুখে সামাদকে বলল, তুই চাচিকে বল আমি একটা কাজে গেছি, ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ। বলেই সামাদকে বলার কিছু সুযোগ না দিয়ে যতটা সম্ভব দ্রুত সামনের পথটা ধরে অদৃশ্য হয়ে গেল। সামাদ হতভম্বের একটা দৃষ্টি নিয়ে ওসমান চাচার চলে যাওয়াটা দেখল। তারপর নিজের মনেই মাথা নেড়ে ওসমান চাচার বাড়ির দিকে পা বাড়ালো। কবরখানার মুখটায় এসে দাঁড়ালো ওসমান চাচা। প্রচণ্ড হাঁপিয়ে গেছে সে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, কপালের ঘাম নামছে দরদর করে। একটু দম নিয়ে সে ভেতরে ঢুকল। কবরখানার চৌহতির মধ্যে একপাশে একটা চালা ঘরের মতো, তার দাওয়াতে প্রতিদিন বসে আনিরুল মিয়া। ওসমান চাচা ভিতরে ঢুকে দেখল আনিরুল মিয়া একটা ছেঁড়া জাজিম পেতে বসে রয়েছে। তার সামনে একটা পুরনো কাঠের বাক্স, দুজন মহিলা আর একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে তাবিজ, কবজ, জল পড়া, তেল পড়া এই ধরনের কিছু নেওয়ার জন্য। ওসমান চাচা একটা শিশু গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করল খালি হওয়ার জন্য। বেশ কিছুটা পরে ফাঁকা হলে ওসমান চাচা ধীরে ধীরে এগিয়ে গেল আনিরুল মিয়ার দিকে। ওসমান চাচাকে দেখে আনিরুল মিয়া আলগা হেসে বলল, কে ওসমান ভাই, হঠাৎ আমার পানে এলে যে? তোমার তো এসবে মতি টতি নেই। ওসমান চাচা জানে যে আজ কেন তাকে এখানে আসতে হয়েছে। সামাদের গলায় ঝুলতে থাকা কবচটাই বুঝিয়ে দিয়েছে কেন সামাদ রক্ষা পেয়েছে অলৌকিক প্রতিহিংসার হাত থেকে, কিন্তু ফারুক পায়নি। বুঝে নিয়েছে যে ওই অলৌকিক প্রতিহিংসা পূরণের পথে যে বাধা হয়ে আসবে তাদেরকেই শেষ করবে সে নিষ্ঠুর নির্দয়ভাবে। এবার তার আর মেহেরের পালা, কিন্তু সে আর কিছু করবার আগেই কঠিন কোনো ব্যবস্থা নিতে হবে ওসমানকে, আর সেই ব্যবস্থা নেওয়ার আগেই গলায় পড়তে হবে কবচের ঢাল। ওসমানকে চুপ করে থাকতে দেখে আনিরুল মিয়া একটু গম্ভীর হয়ে বলল, কি ওসমান ভাই, বোবা মেরে গেলে যে? ওসমান ভারী একটা স্বরে বলল, আমার একটা কবজ চাই। কবজ? এই বয়সে? কিসের জন্য বলো দেখি ভাই? বউ কি ঠিকঠাক সুহাগ? ফিচেল একটা হাসি দিয়ে বলল আনিরুল মিয়া। ওসমান ঈষৎ মাথা নেড়ে বলল, না মিয়া, ওসব লয়, আমি কবজ চাইছি, কবজ কবজ। বলে একে একে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলে গেল আনিরুল মিয়াকে। সব শুনে আনিরুল মিয়া বলল, আমিও শুনেছি ঘটনাটা, ব্যাপারটা গম্ভীর। আচ্ছা, আমি দুখানায় জব্বর কবজ বানিয়ে দিচ্ছি। বলেই তালা খুলে দুটো তামার চৌকো মাদুলি বের করে সেগুলো দিয়ে কবজ দুটো বানাতে বানাতে বলল, শুনলাম আসিফ নাকি ফিরে এসেছে। আসিফ? কে বলল? আনিরুল মিয়া কবচের মশলাটা মাদুলির ভিতরে ঠুসতে ঠুসতে বলল, গায়ে তো অনেকেই কানা ঘুষো করছে কেন সে বাড়ি যায়নি। অবশ্য ওই নেলা খ্যাপাদের তো আর বিশ্বাস নেই,
হয়তো এসেই আবার পালিয়েছে। আনিরুল মিয়া বলে চলল অনেক কিছুই, কিন্তু সেসব চাচার কানে আসার আগেই যেন বাতাসে মিলিয়ে গেল। ওসমান চাচার বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল। যে আতঙ্কটা একটু একটু করে তার বুকের ভেতরটায় জন্ম নিচ্ছে, সেটা যেন ফুলে ফেঁপে উঠতে চাইছে এবার। শুধু একটাই প্রশ্ন, আসিফ এতগুলো বছর পর আবার কি করে জেগে উঠল? কে জাগালো তাকে? কবজ দুটো নিয়ে দাম মিটিয়ে পা বাড়ালো বাড়ি ফেরার জন্য। আনিরুল মিয়া গলাটা একটু উঁচিয়ে বলল, আসিফ এলে আমার কাছে নিয়ে এসো একদিন, একটা জব্বর তেল পোড়া দেব, সব নেলা খ্যাপাগিরি ভূত ছাড়া হয়ে যাবে। ওসমান চাচা প্রত্যুত্তরে একটু মাথা নাড়ল, তারপর যতটা সম্ভব দ্রুত ফিরতে লাগলো বাড়ির দিকে। কিন্তু ফিরতে ফিরতে হঠাৎই রাস্তার বাঁক ঘুরে গিয়ে হাজির হলো সামাদের বাড়ির সামনে। দরজার বাইরে থেকেই হাঁক দিল, সামাদ বাড়ি আসো। একটু পরেই সামাদ দরজা খুলে বেরিয়ে এলো একটা লুঙ্গি কোমরে জড়াতে জড়াতে। ভিজে চুল থেকে তখনও জল ঝরছে। ওসমান চাচাকে দেখে অবাক হয়ে বলল, এ কি চাচা, তুমি? চাচির কিছু হয়েছে নাকি? ওসমান চাচা মাথা নেড়ে বলল, না না চাচি ঠিক আছে, আমি আনিরুল মিয়ার কাছে কবজ আনতে গেছিনু। ওখানে শুনুন আসিফকে নাকি দেখা গেছে গ্রামে। বলি তুই কি তাই দেখছিস? হ্যাঁ। সামাদ একবার ঘাড় ঘুরিয়ে বাড়ির ভেতরটা দেখল, তারপর ফিসফিস করে বলল, চাচা তোমায় বলবো বলবো করেও বলে উঠতে পারিনি কো। বেশ কদিন আগে আসিফকে ওই মাদার গাছটোর তলায় দেখেছিলায়। সে একবার দেখা দিয়েই যেন ঝোপের আড়ালে চলে গেল। ভাবলাম মনের ভুল টুল হবে। আসলে ওই মাথার খুলিটা পাওয়ার পর থেকেই আমার মাথার ভিতর কি সব যেন চলছে। কেঁপে উঠল ওসমান চাচা। হ্যাঁ, মাথার হুলি? হুলি কোথা কোথা? হ্যাঁ, ওই যে সেদিন জমির নালাটা কেটে বড় করছিলাম, তখন কুদালের ডগে ঠং করে কি একটা লাগলো। মিথ্যা বলবো না চাচা, ভেবেছিলাম কোনো মোহরের কলসি টলসি হবে। খুব উদ্যম নিয়ে খুঁড়তে শুরু করনু, কিন্তু আমার তো জানো পাহাড় চাপা কপাল, খুলসি না ছাই, বের হলো একটা মাথার খুলি। বেশ কিছুটা চাপা স্বরে বলে গেল সামাদ। ওসমান চাচা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, সেই মাথার খুলিটা, সেই মাথার খুলিটা কোথায়? আরে ওই মাদার গাছের ঝোপের পিছনে একটা গর্ত খুঁড়ে পুঁতে দিয়েছি। আর জানো তো চাচা, তারপর থেকেই যেন মাথার ভিতরে কী সব দাপাদাপি করছে। ভয়ই হবে হয়তো, তাই মনে হয় আসিফের মতো কাউকে দেখছি। কিন্তু আসিফ কোথা থেকে আসবে বলো তো? সামাদের কথা শেষ হলে ওসমান চাচা কিছুটা আনমনা হয়ে বলল, ঠিক আছে, আমি এখন আসি এখন। বলেই লাঠিটা নিয়ে বেশ বড় বড় পা ফেলে ফিরতে লাগলো ঘরের দিকে। সে বুঝে গেছে কেন এত বছর পর আসিফ আবার জেগে উঠেছে। কিন্তু আসিফ কি মেহেরের কোনো ক্ষতি করবে? আসিফ কিছু করবার আগেই দ্রুত কবজটা পরিয়ে দিতে হবে তাকে। নিজের মনে বিড়বিড় করতে করতে কাদা ওঠা রাস্তাটা মারিয়ে ওসমান চাচা এগিয়ে চলল বাড়ির দিকে এক বুক আশঙ্কা নিয়ে। রাতের কালো চাদর আরও খানিকটা ঘন হতে নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল ওসমান চাচা। একবার আর চোখে দেখল মেহের বিবিকে। গলায় তামার কবচটা কুপির আলোয় চকচক করছে। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল ওসমান চাচার। আজ যে কাজে যাচ্ছে সে নিজেও জানে না এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। জানে না আর কোনো দিন তার মেহেরের কাছে ফেরা হবে কিনা। তবু তাকে যেতে হবে, শেষ করতে হবে অনেক কিছু। পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলো ওসমান চাচা। 20 বছর আগেও এভাবেই মেহেরকে না জানিয়ে গিয়েছিল সে। ফিরে এসে হাজারো মিথ্যে দিয়ে বুনতে হয়েছিল আসিফের নিরুদ্দেশের গল্পটা। আর কেমন করে সে সারা রাত আসিফকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। আজও হয়তো ফিরে এসে বলতে হবে অন্য কোনো গল্প। কিন্তু সে আদৌ ফিরবে তো? মনের মধ্যে আশঙ্কাটা নিয়ে যতটা সম্ভব নিঃশব্দে উঠোনের কোণ থেকে ঝোলাটা তুলে
অন্ধকার পেরিয়ে রাস্তায় নামল। বেশ কিছুটা অন্ধকার রাস্তায় এলোমেলো পা ফেলে যাওয়ার পর ঝোলা থেকে বের করল টর্চটা। তারপর দ্রুত পায়ে এগিয়ে চলল। আজ যেন ওসমান চাচা 20 বছর আগের সেই আসুরিক শক্তি ফিরে পেয়েছে। তাই আজ তার হাতে আর লাঠি নেই, তার পরিবর্তে যেটা আছে সেটা ধারালো এক কাটারি। যতটা সম্ভব দ্রুত পায় পথ পেরিয়ে হাজির হলো মাদার গাছটার নিচে। টর্চের আলোটা ফেলে মাদার গাছটা টপকে গেল ঝোপটার পেছনে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক টর্চের আলো ফেলার পর সে জায়গাটা চিনতে পারল। নরম মাটিটা বলে দিচ্ছে এখানেই সামাদ মাথার খুলিটাকে রেখেছে। ওসমান চাচা টর্চটা আর ঝোলাটা মাটিতে ওই অবস্থায় নামিয়ে কাটারিটা শক্ত হাতে ধরে গায়ের সমস্ত শক্তি দিয়ে মাটি খুঁড়ল। কিছুক্ষণ পরে মাটি খানিকটা খুঁড়তেই সেই মাথার খুলিটা বেরিয়ে এলো। সেটা তুলে চলেই আসছিল, হঠাৎ কিভাবে যেন থেমে গেল ওসমান চাচা। মনে পড়ে গেল 20 বছর আগে এরকমই কোনো একটা জায়গায় শেয়াল কুকুরে খুবলে খাওয়া একটা দেহকে রাতের অন্ধকারে নিঃশব্দে নামিয়ে দিয়েছিল মাটির গভীরে। মাথার খুলিটা মাটিতে নামিয়ে আরও একবার খুঁড়তে লাগলো মাটি। আর একটু পরে বের হয়ে এলো একটা দীর্ঘ কঙ্কাল। ছিন্ন মাথাটা ঘটনাচক্রে কঙ্কালের কাছে এসে পড়তেই হয়তো আসিফ কোনো অপশক্তির প্রভাবে শক্তি পেয়েছে আর জেগে উঠেছে 20 বছর পর। আরও খানিকটা মাটি খুঁড়ে ওসমান চাচা কঙ্কালটাকে তুলে এনে তারপর সেটাকে রাখলো মাথার খুলিটার সামনে। সে দেখতে চায় সত্যি কি এই কারণেই আসিফ জেগে উঠেছে নাকি অন্য কোনো কারণ আছে। কিন্তু একটু পরেই দৃশ্যটা দেখে হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল ওসমান চাচার। কঙ্কালের দেহটা খুলির সামনে রাখতেই একটা শব্দ করে জুড়ে গেল সেটা। আর কঙ্কালটার হাড়ের কাঠামোটায় অলৌকিক কারণে মাংস আর চামড়ার চাদর বিছাচ্ছে। একটু একটু করে সেটা আসিফের দেহের রূপ ধারণ করছে। ওসমান চাচা পাথর হয়ে কঠিন চোখে দেখে চলল এই পরিবর্তনটা। এমনটা সে কল্পনাও করেনি। সে ভেবেছিল আসিফের মাথার খুলিটাকে আবারও কোনোভাবে ঠিকঠাক কবর দিয়ে দিলেই সমস্তটা মিটে যাবে, কিন্তু ভাবতেও পারেনি তার কোনো এক বেয়াড়া কৌতূহল এমন একটা কিছু ঘটাতে পারে। আসিফের দেহটা সম্পূর্ণ আকার পেতে একটা আওয়াজ তুলে উঠে দাঁড়ালো। দমকা একটা বাতাস আছড়ে পড়ল ঝোপটায় আর তার চারপাশে। মোটকা সেই গন্ধটাও হাওয়ার সাথে এসে ওসমান চাচার নাকে ঝাপটা মারল। চিবুক কঠিন হয়ে গেল ওসমান চাচার। দমকা হাওয়ার বেগটা আর কিছুটা বাড়তেই মাদার গাছের একটা ডাল মচাং করে ভেঙে পড়ল। আসিফ ওসমানকে দেখে তীব্র বেগে এগিয়ে এসে তার লোমশ দুটো হাত বাড়িয়ে টিপে ধরল ওসমানের গলা। কিন্তু আসিফের ঠান্ডা হাত কবচটা ছুঁতেই একটা ঝটকা খেয়ে ছিটকে পড়ল দূরে। ওসমান দিক বিদিক ভুলে ধারালো কাটারি নিয়ে আসিফের দিকে এগিয়ে চলল। তারপর সেটা আসিফের গলা লক্ষ্য করে চালিয়ে দিল, কিন্তু সেটা আসিফের গলা ভেদ করে বাতাসে কাটার মতো করে বেরিয়ে গেল। আসিফ প্রচণ্ড শব্দে হেসে উঠল। সে হাসি যেন খান খান করে দিল রাতের নীরবতাটাকে। ওসমানের শরীরটাও সে হাসিতে থরথর করে কেঁপে উঠল। অবশ হয়ে গেল তার হাত পা। আসিফ একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা তাকিয়ে দেখল। তারপর ঝোলাটার দিকে এগিয়ে সেটা থেকে বেরিয়ে আসা দড়িটা এক টানে তুলে নিল আর সেটাকে এক পাক দিয়ে ছুঁড়ে দিল ওসমানের গলা লক্ষ্য করে। দড়ির ফাঁসটা আটকে গেল ওসমানের গলায়। 20 বছর আগে যেভাবে ওসমান তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছিল তেমনভাবে টানতে টানতে সে নিয়ে গেল মাদার গাছটার দিকে। হ্যাঁচকা একটা টান দিয়ে সেটাকে ঝুলিয়ে দিল মাদার গাছের একটা ডালে। ওসমানের হাতে তখনও ধরা ছিল সেই কাটারিটা। নিজের শরীরটা অদ্ভুত কায়দায় বেঁকিয়ে ঝুলতে থাকা দড়িটাকে সজোরে একটা কোপ দিল আর দেহটা সশব্দে পড়ে গেল মাটিতে। ওসমান বুঝে গেছে এভাবে আসিফকে শেষ করা যাবে না। এ আসিফ 20 বছর আগের আসিফ নয়। এ আসিফের দেহ ধারণ করে বসে থাকা এক অশরীরী যে 20 বছর আগের সমস্ত হিসেব বুঝে নিতে চাইছে।
অতএব অন্য কোনো উপায় বের করতে হবে। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো। ওসমান আনিরুল মিয়ার দেওয়া কবচটা দেখলো একবার, তারপর দৌড়ে গেল ঝোপটা পেরিয়ে সেই খুঁড়ে রাখা কবরটার দিকে। আসিফও ঝোপটা পেরিয়ে ওসমানের দিকে ছুটে গেল। ওসমান এই সুযোগটারই অপেক্ষা করছিল। যেমন করেই হোক আসিফের দেহটা মুন্ডু থেকে আলাদা করে এই কবরে চাপা দিতে হবে ঠিক আগের মতো করে। আসিফ আবারও এগিয়ে এসে তার লোমশ হাত দুটো বাড়িয়ে দিল ওসমানের গলা লক্ষ্য করে, আর ঠিক তখনই ওসমান নিজের গলার কবচটা ছিঁড়ে নিল। এই শেষ চেষ্টাটা তাকে করতেই হবে, শেষ করতে হবে এই প্রতিহিংসা। ওসমানের গলা থেকে কবচটা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গেই আসিফের লোমশ হাত দুটো সাঁড়াশির মতো চেপে ধরল ওসমানের গলা। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো ওসমানের। ওসমান বুঝল একটু একটু করে তার শ্বাসবায়ু ফুরিয়ে আসছে। শরীরের অবশিষ্ট শক্তিটা এক বিন্দুতে জড়ো করে হাতে ধরা কবচটা দিয়ে সজোরে আঘাত করল আসিফের মাথা লক্ষ্য করে। একটা যেন বিদ্যুতের রেখা খেলে গেল কবচটাকে ঘিরে, আর আসিফের মুন্ডুটা ভয়ঙ্কর আওয়াজ তুলে দেহ থেকে ছিন্ন হয়ে ছিটকে পড়ল ঝোপের গভীরে। ওসমানের শরীরটাও একটু একটু করে শিথিল হয়ে এলো, আর দেখল কেমন করে আসিফের দেহটা আবার একটু একটু করে হাড়ের কাঠামোয় পরিণত হচ্ছে। ভীষণ একটা ঝাঁকুনি খেয়ে ওসমানের শরীরটা আসিফের হাড়ের কাঠামোটাকে সঙ্গে নিয়ে পড়ে গেল কবরের গর্তটায়। বোঁটকা সেই গন্ধটা একটু একটু করে বাতাসে মিলিয়ে গেল, আর ওসমান চাচা আসিফের দেহের কঙ্কালটা বুকে জড়িয়ে চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল কবরের গভীরে। বিকেলের আলো তখন মরে গেছে অনেকটাই। মেহের ভাঙা কোমরটা নিয়ে একটু একটু করে এগিয়ে চলেছে মাটির রাস্তাটা ধরে। সামাদ চাচিকে ওই অবস্থায় দেখে ভারী একটা স্বরে ডাক দিল, চাচি, এভাবে কোথা যাচ্ছ? চাচি একবার আধ বোঝা চোখে সামাদের দিকে তাকালো, তারপর ক্ষীণ স্বরে বলল, এই তোর চাচার জন্য একটু সিমুয়ের পায়েস করে নিয়ে যাচ্ছি গা, খুব ভালোবাসত খেতে। জায়গা জায়গা সে অপেক্ষা করছে আমার জন্য। সামাদ শূন্য একটা দৃষ্টি নিয়ে চাচির দিকে তাকালো। কোনো উত্তর দিল না সে। সেদিন রাতে চাচির ডাকে ছুটে গিয়েছিল তার বাড়িতে। তারপর অনেক খোঁজাখুঁজি করে ওসমান চাচার দেহটা মাদার গাছের পিছনে ঝোপের পাশের একটা গর্ত থেকে উদ্ধার করেছিল তারা। ওসমান চাচার প্রাণহীন দেহটা একটা কঙ্কালকে জড়িয়ে ধরে শুয়েছিল গর্তের ভিতরে। মাদার গাছের তলায় পড়েছিল একটা ঝোলা আর বেশ কিছু জিনিসপত্র। চাচা যে কিভাবে ওখানে গেল আর কেনই বা গেল, কিভাবেই বা মরল, সে নিয়ে এখন গায়ে রকমারি গল্প তৈরি হচ্ছে। কিন্তু সামাদের সেসবে আর কোনো আগ্রহ নেই। সে জানে অনেক গল্প তৈরি হবে, আবার অনেক গল্প হারিয়েও যাবে, কিন্তু ওসমান চাচা কোনো দিনও ফিরবে না। কোনো এক অলৌকিক শক্তি চিরদিনের মতো কেড়ে নিয়েছে তাদের ওসমান চাচাকে। মেহের বিবি আল পথ ধরে মৃদু পায়ে এগিয়ে চলল মাদার গাছটার দিকে। ভাঙা কোমরটা নিয়ে মুখে একটা আওয়াজ করে বসল মাদার গাছটার তলায়। হাতে ধরা সিমুইয়ের বাটিটা সযত্নে মাটিতে নামিয়ে রাখল। মেহের বিবি জানে তার ওসমান ঠিক আসবে। সন্ধ্যার অন্ধকার একটু একটু করে নামছে মাদার গাছের তলায়, আর সেই আঁধারে অনন্ত প্রতীক্ষা নিয়ে একজন বসে আছে কোনো একজনের ফেরার আশায়। শুনছিলে হেমন্ত দত্তের লেখা আঁধার হলো মাদার গাছের তলায়। আজকের গল্পে গল্প পাঠ করেছে অনুভব। বিভিন্ন চরিত্রায়নে ছিল ইভান, সায়নী, অনুভব, রক্তিম এবং আমি রণদীপ। শব্দগ্রহণ করেছে লিও। আবহ সৃষ্টি করেছে আর্য। গল্পের নির্দেশনায় ছিল স্মিতা এবং পোস্টারটি ডিজাইন করেছে সৌরেন্দ্র। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করতে হবে কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে শনিবার নতুন একটা গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয় থেকো।